আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের ডিসকাস করার টপিকস হলো ড্রাগ ইনডিউসড কিডনি ডিজিজ ও রেনাল ডিজিজ। বন্ধুরা, তোমরা তো আর কিছুদিনের মধ্যেই হয়তো ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ। ওষুধ তোমাদেরকে লিখতে হবে, কিন্তু ওষুধ লেখার আগে আমাদের মাথায় থাকা উচিত যে ওষুধটা কি রোগীর জন্য শুধুই উপকারী নাকি এটা হার্মফুল হতে পারে। আসলে প্রত্যেকটা ওষুধের কিছু না হার্মফুল বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সেগুলি কতটা জটিল হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, সেটা আমাদের মাথায় নেওয়া প্রয়োজন। এই উপলব্ধি তৈরি করার জন্যই আসলে আজকের এই টপিকস, এই ডিসকাশন। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। যত ওষুধ আমরা খাই সেটা আমাদের সাধারণ ওষুধ হতে পারে, অথবা হার্বাল মেডিসিন হতে পারে, অথবা অন্য কোনো ওষুধও হতে পারে, আয়ুর্বেদিক ওষুধ হতে পারে। যত ওষুধই আমরা খাই, এই ওষুধগুলি আলটিমেটলি শরীরের মধ্যে মেটাবলিজম হয়ে ভেঙে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি দিয়ে চলে যায়, কিছু কিছু ক্ষেত্রে লিভার দিয়েও চলে যায়। যে অঙ্গ দিয়ে এটা বের হয় সে অঙ্গে এই ওষুধের একটা সুদূর প্রসারী ইফেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। ওষুধ সরাসরি যেমন কোনো একটা অর্গান ড্যামেজ করতে পারে, তেমনি ওষুধের মেটাবলিক প্রোডাক্ট বা এটা মেটাবলিজম হয়ে যে একটা এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাও যে কোনো অর্গানের জন্য, লিভার বা কিডনি, মূলত এই সমস্ত অর্গানের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য এই ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা থাকা উচিত। বিশেষ করে কিডনির বিষয়টা আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে, এই জন্যে যে ঔষধগুলি কিডনিতে যাওয়ার পর এটা কিডনির মধ্যে গিয়ে তার কনসেন্ট্রেশন বেড়ে যায়। কর্টেক্স এবং মেডালা দুই জায়গাতেই এই মেডিসিনগুলি কনসেন্ট্রেশন বেড়ে যায়, এবং এই মেডিসিনগুলি এই কিডনির জন্য খুবই হার্মফুল হতে পারে, এবং তার মেটাবলিক এন্ড প্রোডাক্টও হার্মফুল হতে পারে, শুধুমাত্র কিডনিতে পৌঁছে যাওয়ার পর এই ওষুধগুলির কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার জন্য। তো কিভাবে এই কনসেন্ট্রেশন বেড়ে যায় আমাদের জানা আছে যে যখন কোনো মেডিসিন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে পৌঁছে যায়, তখন সেখানে পানির রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে সেই ওষুধের কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে। আবার যখন কোনো ওষুধ মেডালাতে যায়, তখন সেখানে কাউন্টার কারেন্ট মেকানিজম অ্যাক্টিভ থাকার কারণে সেই ওষুধের ঘনত্ব বা কনসেন্ট্রেশন কিডনির মধ্যে বেড়ে যেতে পারে। তখন ঔষধ তার হাই কনসেন্ট্রেশনে তার পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে। কিডনিতে একটা ওষুধ অনেকভাবেই ইনজুরি করতে পারে, তবে আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে ইনজুরি ধারণা, সেটা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এটা আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব, তবে আমরা একটু মেকানিজম দেখে নিতে চাই যে কতভাবে ইনজুরি হতে পারে। দেখো বন্ধুরা, আমাদের জন্য অত্যন্ত পরিচিত একটা ছবি। এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, এটা হচ্ছে গ্লোমারিউলাস, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা লুপ অফ হেনলি, তোমাদের জানা আছে। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম, লুপ অফ হেনলির বাইরে থাকে। এটা অ্যাসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, আলটিমেটলি এখানে থাকে সবার শেষে থাকে কালেক্টিং সিস্টেম, এবং মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, এই সমস্ত স্ট্রাকচার থাকে, তোমরা খুব ভালো করে জানো। প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা এরিয়াতেই কিডনির প্রত্যেকটা এরিয়াতেই এই মেডিসিন বা ড্রাগগুলি তার সাইড ইফেক্ট শো করতে পারে। একটু উদাহরণ দিই আমরা। অ্যাপারেন্ট আর্টারিওল, এখানে এনএসএআইডি কমপ্লিকেশন তৈরি করতে পারে। এটা ইফারেন্ট আর্টারিওল, এখানে এসি ইনহিবিটর এআরবি করতে পারে। এটা গ্লোমারিউলাস, এখানেও এনএসআইডি করতে পারে। এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, এখানে অ্যামাইনোগ্লাইকোসাইড প্রবলেম করতে পারে। এটা লুপ অফ হেনলি, এখানে আলটিমেট বিভিন্ন ক্রিস্টাল ফর্মিং মেডিসিন আছে অনেকগুলি, এরা এখানে প্রবলেম করতে পারে। ইভেন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস, এখানেও ক্রিস্টাল ফর্মিং মেডিসিন আছে, যেমন অ্যাসাইক্লোভির, এরা প্রবলেম করতে পারে।
এখানে ইন্টারস্টিশিয়াম আছে, এখানে ওমিপ্রাজল প্রবলেম করতে পারে। এভাবে বিভিন্ন এরিয়া, কিডনির বিভিন্ন এরিয়ার মধ্যে আলটিমেটলি মেডিসিনগুলি তার কমপ্লিকেশন শো করতে পারে। প্রথমে আমরা যে মেকানিজম নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হিমোডাইনামিক রেনাল ইম্পেয়ারমেন্ট। হিমোডাইনামিক অর্থাৎ রক্ত চলাচল কমে গিয়ে কিডনির মধ্যে যে কমপ্লিকেশন তৈরি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি। বন্ধুরা, তোমরা দেখো, একটু আগে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এটা গ্লোমারিউলাস, এবং গ্লোমারিউলাসে দেখো এটা এফারেন্ট আর্টারিওল আর এটা ইফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট আর্টারিওল দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড ভেসোডাইলেশন হয় যদি কোনো পেশেন্টকে এনএসএআইডি বা পেইন কিলার দেওয়া হয়, এই গ্রুপের পেইন কিলার, তাহলে কিন্তু এই ভেসেলটা কনস্ট্রিকশন হয়ে যায়। আর এই ভেসেল যখন কনস্ট্রিকশন হয়ে যায় তখন আলটিমেটলি এই গ্লোমারিউলাসের মধ্যে রক্ত চলাচল কমে যেতে পারে। কমে গিয়ে আলটিমেটলি এই গ্লোমারিউলাসের ফিল্ট্রেশন কমে গিয়ে জিএফআর কমে যাবে। আলটিমেটলি এটাই তো কিডনি ইনজুরি, তাই না? আর অন্যদিকে দেখো, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এটা অ্যাঞ্জিওটেনসিন 2 নামটাই বলে দিচ্ছে যে এনজিও মানে ব্লাড ভেসেল, টেন্স মানে প্রেসার, ইন মানে ইনক্রিজ। তাহলে এটা ভেসেলসের মধ্যে প্রেসার ইনক্রিজ করছে। কিভাবে করছে? এটা ভ্যাসো কনস্ট্রিকশন করছে। দেখো, ইফারেন্ট আর্টারিওল ভ্যাসো কনস্ট্রিকশন করে আলটিমেটলি কি করতেছে যে এখানে গ্লোমারুলার প্রেসারটাকে কন্ট্রোল করছে এবং ফিল্ট্রেশনটাকে কন্ট্রোল করছে। যদি কোনো কারণে এই ভেসেলটা ডাইলেটেশন হয়ে যায় এসি ইনহিবিটর এআরবির কারণে, বা যে কোনো কারণে যদি এই ভেসেলটা ডাইলেটেশন হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে বেশি ব্লাড বের হয়ে চলে আসে এবং আলটিমেটলি গ্লোমারুলাসের মধ্যে প্রেসার কমে যায় এবং ফিল্ট্রেশন কমে যাওয়ার কারণে গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট বা ইজিএফআর কমে যায়। এটাই তো রেনাল ইম্পেয়ারমেন্ট, তাই না বন্ধুরা? তাহলে দেখা যাচ্ছে যে এখানে এনএসএআইডি এবং এখানে এসি ইনহিবিটর এআরবি মেডিসিন কাজ করে আলটিমেটলি এই পেশেন্টের গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট বা ইজিএফআর কমিয়ে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা? আর আরেকটা মেডিসিনের কথা বলি, যেটা বলা উচিত, সেটা হচ্ছে রেডিও কন্ট্রাস্ট মিডিয়া। কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয় বিভিন্ন ইনভেস্টিগেশনে, সিএবিজি করার সময়, এনজিওগ্রাম করার সময়, বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে যে কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন চিকিৎসার অংশ হিসাবে কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহারে বহুল প্রচলন আছে, তোমরা জানো। সেই কন্ট্রাস্ট মিডিয়া কিন্তু আলটিমেটলি এই এফারেন্ট আর্টারিওল কে কনস্ট্রিক্ট করতে পারে, ইভেন সে ইফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করতে পারে, দুটাকে সে কনস্ট্রিক্ট করতে পারে। তাহলে এফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিকশন হয় এবং ইফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিকশন হয়, আলটিমেটলি গ্লোমারুলাসের মধ্যে রক্ত প্রবেশ করা, রক্ত বের হওয়া কোনোটাই হবে না। আসলে আলটিমেটলি গ্লোমারুলাস একটা ইনঅ্যাক্টিভ স্ট্রাকচারে পরিণত হবে এবং কোনো গ্লোমারুলার ফিল্ট্রেশন হবে না এবং আলটিমেটলি পেশেন্টের একটা হঠাৎ করে কিডনি ফেইলিউর বা অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তাহলে এইভাবে মেডিসিন, কিছু মেডিসিন যেগুলি গ্লোমারুলাসের মধ্যে রক্ত প্রবাহ বা রক্ত সঞ্চালনকে কমিয়ে দিয়ে বা গ্লোমারুলাস থেকে রক্ত বেশি বের করে নিয়ে এসে আলটিমেটলি কিডনি ইনজুরি করতে পারে, এটাকে হিমোডাইনামিক কিডনি ইনজুরি বা হিমোডাইনামিক ইফেক্ট বলা হচ্ছে। দেখো, এটা অলরেডি আমরা ডিসকাশন করে ফেলছি। এনএসএআইডি কিভাবে প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করছে এবং কিডনিতে গ্লোমারুলাসের রক্ত সরবরাহ কমিয়ে দিচ্ছে। এসি ইনহিবিটর এআরবি এটা আলটিমেটলি ইফারেন্ট আর্টারিওলকে ডাইলেটেশন করে এখান থেকে ব্লাড বেশি বের করে নিয়ে আসছে এবং গ্লোমারুলার ফিল্ট্রেশন কমে যাচ্ছে, কিডনি ইনজুরি হচ্ছে। আমরা এগুলো অলরেডি ডিসকাশন করে ফেলেছি বন্ধুরা। এবং এটা আসলে একটা রিভার্সিবল কন্ডিশন। যদি তোমরা এই মেডিসিনটাকে আইডেন্টিফাই করতে পারো প্রবলেম, যে এই পেশেন্টের হঠাৎ করে যে কিডনিতে জিএফআর কমে গেল, শরীরে ইউরিনের পরিমাণ কমে যাওয়ার কারণে শরীরে ফ্লুইড জমে যাচ্ছে, ইডিমা ডেভেলপ করলো, এটার পিছনে কি কারণ? যদি তোমরা এই কারণ হিসাবে এই মেডিসিনটাকে প্রথমেই আইডেন্টিফাই করতে পারো এবং মেডিসিনটাকে বন্ধ করতে পারো বন্ধুরা, তাহলে দেখা যাবে যে পেশেন্টের আলটিমেটলি রিকভারি হয়ে যাচ্ছে। এই জন্য আর্লি ডায়াগনোসিস এন্ড আর্লি ট্রিটমেন্ট সবসময় গুরুত্বপূর্ণ।
কখন এই ঘটনা বেশি ঘটে, এই এনএসআইডি কিডনিতে ইনজুরি কখন বেশি করে? যদি পেশেন্টের ডিহাইড্রেশন থাকে, যদি পেশেন্টের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকে, যদি পেশেন্ট সেপ্টিসেমিয়া থাকে, পেশেন্টের সিরোসিস যদি থাকে, তাহলে কিন্তু পেশেন্টের শরীরের মধ্যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা আগে থেকেই অ্যাক্টিভেটেড থাকে এবং আলটিমেটলি অ্যাক্টিভেট থাকার কারণে কিডনির যে রক্ত সরবরাহ এটা শুরুতেই কম্প্রোমাইজ থাকে, কম থাকে, গ্লোমারুলাসে রক্ত সরবরাহ কম থাকে, যার কারণে এই অবস্থায় যদি তুমি পেশেন্টকে এই এনএসআইডি দাও, সেক্ষেত্রে কিডনিতে রক্ত সরবরাহ আরও কমে যায়, আর আরও কমে যাওয়ার কারণে পেশেন্টের কিডনি ইনজুরি খুব সহজেই হয়। এসি ইনহিবিটর এআরবি আলটিমেটলি প্রেসক্রাইব করার পর পেশেন্টের ইজিএফআর কিছুটা অবশ্যই কমবে এবং ক্রিয়েটিনিন কিছুটা বাড়বে। মোটামুটিভাবে 20% ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াটাকে আমরা ক্লিনিক্যালি অ্যালাউ করতে পারি। যেমন একটা পেশেন্টের যদি ক্রিয়েটিনিন 2.5 থাকে, তুমি যদি এই পেশেন্টকে এসি ইনহিবিটর বা এআরবি দাও, তাহলে সেক্ষেত্রে 2.5 এর 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.5 মিলিগ্রাম এতটুকু ক্রিয়েটিনিন পেশেন্টের বেড়ে যাবে। তাহলে কত হবে? 2.5 প্লাস 0.5 মানে 3, ক্রিয়েটিনিন 3 হয়ে যাবে। এই 3 পর্যন্ত তুমি অ্যালাউ করতে পারো যে ঠিক আছে, আপনাকে এসি ইনহিবিটর এআরবি দেওয়া হলো, এতটুকু পর্যন্ত ক্রিয়েটিনিন আপনার বেড়ে যেতে পারে, তবে এই ওষুধটা আপনাকে ইন দ্য লং রান আলটিমেটলি বেনিফিট দিবে আপনাকে, এই জন্য আমরা এই ওষুধটা আপনাকে দিচ্ছি। এটা পেশেন্টকে তোমাকে আগে কাউন্সিলিং করে দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এর চেয়ে বেশি ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, অর্থাৎ 2.5 ছিল এটা 3 হয়ে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, 3.5 4 হয়ে যাচ্ছে, তখন সাথে সাথে তোমাকে এই ওষুধটা বন্ধ করতে হবে, কারণ এটা আলটিমেটলি অ্যাকিউট কিডনি ইনজুরি করে ফেলছে। কাজেই বন্ধুরা, এই ওষুধ দেওয়ার পর তোমরা অবশ্যই পেশেন্টের রেনাল ফাংশন মনিটরিং তোমাদের করতে হবে। ওকে, আমাদের ওভারঅল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমরা। দেখো, অ্যাপারেন্ট আর্টারিউলে দিয়ে ব্লাড অ্যারাইভ করতেছে গ্লোমারুলাসের মধ্যে, এবং ইফারেন্ট আর্টারিউল দিয়ে ব্লাড এক্সিট করছে গ্লোমারুলাস থেকে। এই পোর্শনে এনএসআইডি এবং কন্ট্রাস্ট মিডিয়া কাজ করে, আর এই পোর্শনে এসি ইনহিবিটর এআরবি এবং কন্ট্রাস্ট মিডিয়া এখানে কাজ করে, আলটিমেটলি কিডনি ইনজুরি করতে পারে। দ্বিতীয় মেকানিজম যেভাবে কিডনি ইনজুরি হতে পারে সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড গ্লোমারুলোনেফ্রাইটিস। আমরা জানি, আমরা যদি আগের ছবিটা দেখো, এখানে এফারেন্ট আর্টারিউল থেকে আলটিমেটলি গ্লোমারুলাসের মধ্যে আমরা চলে গেলাম। এখানে বিভিন্ন ওষুধগুলি কিভাবে সমস্যা করতে পারে, এখানেও কমন মেডিসিন, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, দ্যাট ইজ এনএসআইডি, পেইন কিলার। এটা গ্লোমারুলাসের আলট্রা স্ট্রাকচার গিয়ে একটা পরিবর্তন করে এবং সেটা ইমিউন মেডিয়েটেড। সেই পরিবর্তন করার কারণে পেশেন্টের মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে, হয়ে ম্যাসিভ প্রোটিনুরিয়া হয়ে পেশেন্টের হাতে পায়ে পানি চলে আসতে পারে। কাজেই কোনো পেশেন্টের যদি এনএসআইডি দেওয়া হয়, এই এনএসআইডি দেওয়ার পর পেশেন্টের ম্যাসিভ প্রোটিনুরিয়া যদি হয় এবং হাতে পায়ে পানি চলে আসে, এরপর তুমি যদি পেশেন্টের এনএসআইডি বন্ধ করে দাও, তাহলে প্রোটিনুরিয়া বন্ধ হয়ে যাবে। তবে যে প্রোটিনটা শরীর থেকে চলে গেছে, সেই প্রোটিন তোমাকে আলটিমেটলি যদি তুমি রিপ্লেস করো, তাহলে আলটিমেটলি পেশেন্টের সোয়েলিং কমে যাবে। এটা কিন্তু তাহলে মেকানিজমটা একটু ভিন্ন রকম হলো না বন্ধুরা, যে এখানে দেখা যাচ্ছে যে শরীর থেকে প্রচুর প্রোটিন বের হয়ে গেল ইউরিনের সাথে, এবং বের হয়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে ইডিমা চলে আসলো, এবং পেশেন্টের সিরাম অ্যালবুমিন লেভেল করলে দেখা যাবে যে সিরাম অ্যালবুমিন লেভেল কম, ইউরিন চেক করলে দেখা যাবে ম্যাসিভ প্রোটিনিউরিয়া। আলটিমেটলি চিকিৎসা কি করতে হবে, তোমাকে সাথে সাথে এনএসআইডি বন্ধ করতে হবে, এবং পেশেন্টকে ডায়াবেটিক্স দিতে হবে, অ্যালবুমিন রিপ্লেসমেন্ট দিতে হবে, এবং পেশেন্টকে বলতে হবে যে এই ধরনের ওষুধ আপনি আর ভবিষ্যতে না খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আরও কিছু মেডিসিন আছে যেগুলি আমরা এখন কম ইউজ করি, পেনিসিলামাইন, গোল্ড, এগুলি এখন খুব একটা ইউজ হয় না। প্রোপাইলথায়োইরাসিল থাইরয়েড ডিজিজ প্রেগনেন্সিতে ইউজ হয়। হাইড্রোলাজিন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ একটু কমই ইউজ হয় আসলে। তারপরেও এই হাইড্রোলাজিন কিন্তু পেশেন্টের লুপাস লাইক সিনড্রোম করে কিডনি ইনজুরি করতে পারে, স্মল ভেসেল ভাস্কুলাইটিস করে কিডনি ইনজুরি করতে পারে, আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস করে কিডনি ইনজুরি করতে পারে। অনেকভাবেই কিন্তু হাইড্রোলাজিন অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি হাইড্রোলাজিন মনে রাখতে নাও পারো, অন্তত এতটুকু মনে রাখো যে এটা লুপাস লাইক সিনড্রোম এবং ভাস্কুলাইটিস করে কিডনি ইনজুরি করতে পারে। চিকিৎসা হচ্ছে হাইড্রোলাজিন তোমাকে বন্ধ করতে হবে, অন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। অন্যদিকে এনএসআইডি যদি বুঝতে পারো যে গ্লোমারুলোনেফ্রাইটিস করে প্রোটিনুরিয়া করে ফেলছে, কাজে তোমাকে এনএসআইডি তখন বন্ধ করে দিতে হবে।
এখানে মেকানিজমটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পোডোসাইট। এই পোডোসাইট ইনজুরির কারণে কিন্তু প্রোটিনুরিয়া হয়। এটা ধরো যে এটা হচ্ছে গোল এটা হচ্ছে মেডিসিন, আর তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। দেখো অ্যান্টিবডি, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কিন্তু যে আলটিমেটলি গ্লোমারুলাসে ডিপোজিট হয়ে পোডোসাইট ইনজুরি করে। আর পোডোসাইট ইনজুরি মানেই হচ্ছে প্রোটিনুরিয়া। বন্ধুরা আশা করি এই কথা মনে রাখবে তোমরা, পোডোসাইট ইনজুরি মানেই হচ্ছে প্রোটিনুরিয়া। আমরা যেন এই কথা মনে রাখি। এখানে দেখো যে এটা হচ্ছে পোডোসাইটের ফুড প্রসেস। কিভাবে ফুড প্রসেস ইনজুর্ড হলো এনএসআইডি দিয়ে, ইনজুর্ড হয়ে এখানে ফুড প্রসেসগুলি আলটিমেটলি ইফিসমেন্ট হয়ে গেল। দেখা যাচ্ছে না খুব একটা ফুড প্রসেস, এবং যে ফুড প্রসেসগুলি আছে দেখো একটার সাথে একটা লেগে গেল, ফুড প্রসেসটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো এই পোডোসাইটের ফুড প্রসেস, দেখো এই ফুড প্রসেস, এই পোডোসাইটের ফুড প্রসেস আর এই পোডোসাইটের ফুড প্রসেস কত ব্যবধান। এখানে ফুড প্রসেস খুব একটা দেখা যাচ্ছে না। এই পোডোসাইট ইনজুরি হচ্ছে ইমিউন মেডিয়েটেড মেকানিজমের মাধ্যমে এনএসআইডি থেকে, এটা আলটিমেটলি মিনিমাম চেঞ্জ ডিজিজ এবং মেমব্রেনাস নেফ্রোপ্যাথি করে হিউজ প্রোটিনুরিয়া করতে পারে। ঠিক আছে বন্ধুরা। তৃতীয় যে মেকানিজম সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড অ্যাকিউট টিউবুলার ইনজুরি। বন্ধুরা এটা কিন্তু অ্যাকিউট টিউবুলার ইনজুরি, নেক্রোসিস নয়, অর্থাৎ অল্প করে টিউবুলার সেলগুলি ইনজুর্ড হচ্ছে। এখানে আমরা জানি টিউবুলসের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। সে তার প্রয়োজনীয় পানি শরীরের মধ্যে রেখে দিবে, প্রয়োজনীয় লবণ শরীরে রেখে দিবে, অপ্রয়োজনীয় লবণ ছেড়ে দিবে, প্রয়োজনীয় অ্যাসিড বেস ব্যালেন্স করবে, অর্থাৎ অপ্রয়োজনীয় অ্যাসিড ছেড়ে দিবে, প্রয়োজনীয় অ্যাসিড সে রেখে দিবে। এইভাবে একটা মেকানিজমের মাধ্যমে শরীরের মধ্যে সে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে। যদি এই টিউবুলার ইনজুরি হয়, যে কোনো কারণে হোক, টিউবুলার ইনজুরি যদি হয় তাহলে কিন্তু সে এই লবণ এবং অ্যাসিড বেস এই ব্যালেন্স এটাকে মেনটেন করতে পারে না। দেখা যাচ্ছে প্রয়োজনীয় লবণ বের হয়ে যাচ্ছে, প্রয়োজনীয় অ্যাসিড থেকে বের হয়ে যাচ্ছে, অপ্রয়োজনীয় অ্যাসিড থেকে যাচ্ছে। আলটিমেটলি এভাবে টিউবুলার ইনজুরি করে কিন্তু শরীরের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হচ্ছে, তারপর অ্যাসিড বেস ডিসঅর্ডার তৈরি হচ্ছে। এর ক্লাসিক্যাল এক্সাম্পল দেখো খুব সুন্দর, লিথিয়াম। বাইপোলার ডিসঅর্ডার ইউজ করা হয় লিথিয়াম। অন্যদিকে দেখো সিসপ্লাটিন, কেমোথেরাপি কিন্তু এই প্রবলেমটা করে। এমফোটেরিসিন বি, অ্যামাইনোগ্লাইকোসাইড, এই মেডিসিনগুলি যখন একটু অল্প ডোজে ইউজ করা হয় তখন কিন্তু টিউবুলার ইনজুরি করে আলটিমেটলি অ্যাসিড বেস ডিসঅর্ডার এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে পারে। ঠিক আছে বন্ধুরা। এখানে দেখো সুন্দর করে দেখানো হচ্ছে যে সিসপ্লাটিন এটা আলটিমেটলি টিউবুলার ইনজুরি করতে পারে। যদি এই ওষুধগুলি তুমি একটু বেশি ডোজে ইউজ করো তাহলে কিন্তু আলটিমেটলি টিউবুলার সেলগুলি নষ্ট হয়ে যাবে, একদম নেক্রোসিস হয়ে যাবে, ড্যামেজ হয়ে গেল, তাই না? একটা লোককে যদি হালকাভাবে আঘাত করা হয় তাহলে সে একটু শরীরে ব্যথা পেলো, সে পড়ে গেল, কিন্তু যদি বেশি জোরে আঘাত করা হয় তাহলে কিন্তু মরে যেতে পারে লোকটা, তাই না? ঠিক এমনই ভাবে রেনাল টিউবুলার সেলগুলিকে যদি অল্প ইনজুরি করা হয় তাহলে একটা ডিসফাংশন হবে, টিউবুলটা কাজ করবে না, কিন্তু একটু পরে আবার হয়তো ওষুধ বন্ধ করে দিলে সে ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যখন হয়, টিউবুলার সেলগুলো একদম ড্যামেজ হয়ে গেল, এটা কিন্তু রিকভারি হতে অনেক সময় লাগবে যদি আমরা ওষুধটা বন্ধ করি। এখানে অ্যামাইনোগ্লাইকোসাইড, এমফোটেরিসিন এর কথাই বলা হলো, যারা ডাইরেক্ট টিউবুলার সেল টক্সিসিটি করলো এবং সেলগুলিকে ড্যামেজ করে দিল। প্যারাসিটামল ওভারডোজও একই ঘটনা ঘটতে পারে। আবার দেখো রেডিও কন্ট্রাস্ট মিডিয়াম, এটাও ডাইরেক্টলি টিউবুলার সেল ড্যামেজ করতে পারে। এখানে দেখো বন্ধুরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, এখানে লাল কালারে দেখানো হচ্ছে যে এই সেলগুলি আলটিমেটলি এই রেডিও কন্ট্রাস্ট মিডিয়া বা বিভিন্ন মেডিসিনের কারণে একদম সবটা এরিয়া ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে কি হয়, এপিথেলিয়াল সেলগুলি তখন টিউবিউলসের মধ্যে খসে পড়ে, এক্সফোলিয়েশন হয় এবং আলটিমেটলি এই সেলগুলি দিয়ে একটা কাস্ট তৈরি হয়ে টিউবিউলসগুলি ব্লক হয়ে যায়। এভাবে যদি কিডনি টিউবিউলসগুলি ব্লক হয়ে যায় তাহলে তো আর ইউরিন আসবে না, ব্লাডারের মধ্যে আলটিমেটলি অলিগুরিয়া হবে, তাই না? দেখো বন্ধুরা, জেন্টামাইসিন সেলের মধ্যে ঢুকে গেল, গিয়ে সেলের যে পাওয়ার স্টেশন বা পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া এটাকে একদম ইনজিউর্ড করে ফেললো। তো সেলের যদি মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউসকে ইনজিউর্ড করে ফেলে তাহলে সেলের মধ্যে এটিপি কমে যাবে, আর এটিপি যদি কমে যায় তাহলে সেলের সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি হঠাৎ করে থমকে দাঁড়াবে, আর থমকে দাঁড়ালে আলটিমেটলি সেলের অ্যাক্টিভিটিসগুলি না চলার কারণে এই সেলটা একসময় মরেই যাবে, নেক্রোসিস হয়ে যাবে। এটাই অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। খুব সহজ জিনিস না, তাই না বন্ধুরা? কাজে দেখো তোমরা এখানে জেন্টামাইসিন ঢুকলো, এটিপি প্রোডাকশন কমে গেল, আলটিমেটলি সেল অ্যাপোপ্টোসিস ইনফ্লামেশন হয়ে সেল ডেথ হয়ে গেল।
5 নাম্বার যে মেকানিজম সেটা হচ্ছে ড্রাগ ইনডিউস অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, খুবই প্রমিজিং কন্ডিশন। যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করো, পেশেন্ট একদম ভালো হয়ে যাবে। আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। দেখো যে যে আমরা যে প্রতিদিন যে সমস্ত মেডিসিন ইউজ করি, সেই মেডিসিনগুলি কিন্তু কিডনির ইন্টারস্টিশিয়ামকে ইনজিউর করে এবং টিউবিউলসগুলোকে ইনজিউর করে। তার মধ্যে খুব কমন 3টা মেডিসিন, 3P বন্ধুরা মনে রাখবে প্লিজ, 3P। P ফর পেইন কিলার, দ্যাট ইজ NSAID, P ফর প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা পেইন কিলার সাথে দেওয়া হয়, আর P ফর পেনিসিলিন, যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কমনলি ইউজ করা হয়। তাহলে এই 3P এর কথা আমরা ভুলবো না। পেইন কিলার মানে আমরা NSAID বুঝাচ্ছি। নেক্সট P হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা তুমি পেইন কিলারের সাথে দিয়ে থাকো, এবং P ফর পেনিসিলিন। এই মেডিসিন 3P, এই 3P কিন্তু কিডনির জন্য খুব পেইনফুল। এই 3P কিন্তু খুব পেইনফুল কন্ডিশন তৈরি করে কিডনির জন্য। সেটা কি? অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। কিন্তু এর চিকিৎসা কিন্তু খুবই প্রমিজিং, খুব প্রমিজিং চিকিৎসা। তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি পেশেন্টকে চিকিৎসা দাও, খুব প্রমিজিং রেসপন্স তুমি পাবা। ওকে বন্ধুরা? এছাড়া দেখো, যদি একটা পেশেন্ট অনেক দিন ধরে প্রোটন পাম্প ইনহিবিটর খেতে থাকে, অনেক দিন ধরে NSAID খেতে থাকে, মনে করো অস্টিওআর্থ্রাইটিস হলো পেশেন্টের, তাহলে অনেক দিন ধরে তাকে NSAID খেতে হয়, অনেক দিন ধরে অন্য কোনো ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন, লিথিয়াম এগুলো যদি খায়, তাহলে কিন্তু সেটার অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে থাকে না, সেটা কিন্তু আলটিমেটলি ক্রনিক হয়ে যায়, অর্থাৎ ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়। তোমরা জানো অ্যাকিউট কন্ডিশনগুলি কিন্তু রিকভারি হয়ে যায়, কিন্তু ক্রনিক কন্ডিশনগুলি সাধারণত রিকভারি হতে চায় না বা হয় না। ওকে, আমরা ছবিটা একটু দেখার চেষ্টা করি বন্ধুরা। দেখো যে এটা রেনাল টিউবিউলস, এটা ব্লাড ভেসেলস, এখানে ছিল মেডিসিন, সেটা বের হয়ে আসলো, বের হয়ে এসে টিউবিউলসের মাঝখানে এখানে এসে জায়গা নিল, এই মেডিসিনগুলি জায়গা নিল, আলটিমেটলি এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, আর এই অ্যান্টিবডি এবং এই মেডিসিনগুলি আলটিমেটলি টিউবিউলসের সাথে ট্যাগ হয়ে যায়, ট্যাগ হয়ে আলটিমেটলি এখানে একটা ইনফ্লেমেশনকে ইনভাইট করে, এবং ইনফ্লেমেশন ইনভাইট হওয়ার কারণে এখানে একটা অ্যাকিউট টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়। ওকে বন্ধুরা? এই পেশেন্টগুলি কিন্তু দেখো কিছু সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকে। দেখো স্কিনের র্যাশ দেখা দিচ্ছে পেশেন্টের, এটা একটা অ্যালার্জিক রিয়েকশন। আসলে কিডনির মধ্যে অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে এবং স্কিনের মধ্যে অ্যালার্জিক রিয়েকশন দেখতে পাচ্ছি আমরা। এই পেশেন্টের র্যাশ থাকে এবং আর্থ্রালজিয়াও থাকে, খুব ইম্পর্টেন্ট। এই পেশেন্টের জ্বর থাকে, র্যাশ থাকে, আর্থ্রালজিয়া থাকে। তুমি হয়তো ক্লিনিক্যালি পেশেন্টের ভাইরাল ফিভার মনে করবা, পরে তুমি পেশেন্টকে চিকিৎসা দিবা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট না হওয়ার কারণে পেশেন্টের কিডনি দুইটা নষ্ট হয়ে যাবে। কাজে একটা পেশেন্ট হয়তো তোমাকে এসে বললো যে আমার একটু জ্বর, একটু জয়েন্টে ব্যথা, আর একটু শরীরের মধ্যে দেখেন কি লাল লাল র্যাশ দেখা দিচ্ছে। তো তোমার কাছে আসার পর তুমি তো মনে করলে এটা একটা ভাইরাল ফিভার, তো তুমি পেশেন্টকে প্যারাসিটামল খেতে দিলা, কিন্তু পেশেন্ট যে তার কয়েকদিন আগে কোনো একটা কারণে NSAID খেয়েছিল, বা কোনো ওই জন্য ওমিপ্রাজল খেয়েছিল, তুমি হয়তো সেই হিস্ট্রি তুমি নিলা না। আলটিমেটলি পেশেন্টের ওই ওমিপ্রাজল উনি খেয়েই যাচ্ছেন, কাজেই অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আস্তে আস্তে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে পেশেন্টের ইরিভার্সিবল কিডনি ইনজুরি হতে পারে। ওকে বন্ধুরা? কাজে আমরা এই পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো চমৎকার একটা ছবি, নর্মাল রেনাল টিউবুলার সেলগুলি কত সুন্দর, একটু ইলংগেটেড, তার নিচে থাকে বেসমেন্ট মেমব্রেন, তার নিচে থাকে ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলস এখানে দেখো, এখানে এই ব্লাড ভেসেলস এবং টিউবুলাসের মাঝখানে খুব একটা জায়গা নাই, কিন্তু এখানে যখন তোমার ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হবে, তখন এখানে দেখো কতগুলি ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে গেল। কাজে এই ব্লাড ভেসেলস এবং এই টিউবুলার সেলের মাঝখানে যখন অনেক ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে গেল, তো এটাকে আমরা কি বলি? ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস। এটা ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস। কাজে এই পেশেন্টগুলির ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস কিন্তু একটা ইরিভার্সিবল কন্ডিশন, এই রোগী আর ভালো হবে না। কাজে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এটা কিডনির একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এবং এটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন। আমরা জানি অ্যাকিউট ইনফ্ল্যামেশনে যে 5টা ফিচার থাকে, ক্যালো, রুগর, ডলর, টিউমার এবং ফাংশনালেসা। আমরা জানি ফাংশনালেসা মানে লস অফ ফাংশন। কাজে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে আলটিমেটলি লস অফ ফাংশন অফ দ্য টিউবিউলস, আর টিউবিউলসের কাজ ছিল পানি প্রিজার্ভ করা, কাজে এখানে করবে না। কাজে এই পেশেন্টগুলি সাধারণত পলি ইউরিয়া থাকতে পারে বা নর্মাল ইউরিন আউটপুট থাকতে পারে। কিডনিতে রোগ হয়েছে, তোমাকে
বোঝার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ বন্ধুরা, এছাড়া আমরা জানি এই টিউবুলসের একটা কাজ হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে কন্ট্রোল করা এবং অ্যাসিড বেস ডিসঅর্ডারকে কন্ট্রোল করা, যেন এগুলি না হয়। এগুলি তোমার অ্যাপ্রোপ্রিয়েট লেভেলগুলি মেনটেন করা। যদি এই টিউবুলসের মধ্যে ইনফ্লামেশন থাকে তাহলে কিন্তু ফাংশনাল লেসার পার্ট হিসাবে এই ইলেকট্রোলাইটস এবং অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন হবে না, ডিসঅর্ডার হবে। আলটিমেটলি হাইপোনেট্রিমিয়া হতে পারে, হাইপোক্যালিমিয়া হতে পারে, ইভেন হাইপার ক্যালেমিয়া হতে পারে, সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। এ ধরনের ইমব্যালেন্সগুলি বেশি হবে এই ধরনের ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এবং খুব প্যাথেটিকলি আমি বলতেছি যে দেখো এই যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সারা পৃথিবীতে যত মেডিসিন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পিপিআই। নাম্বার 1 বন্ধুরা মনে রাখো, আননেসেসারি আমরা পিপিআই দেওয়ার চেষ্টা করবো না রোগীদেরকে, এবং খাওয়ার জন্য আমরা খুব এনকারেজও করবো না। এটা হবে এসওএস বেসিসে। যখন অ্যাসিডিটি ফিল করেন তখন খান, অ্যাসিডিটি ফিল না করলে রেগুলার খাওয়ার প্রয়োজন নাই, এটাকে রুটিন বানানো যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে ফিভার, র্যাশ, আর্থ্রালজিয়া, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডোসিস, কিছুটা রেনাল ইমপ্যায়ারমেন্ট থাকবেই যেহেতু এটা কিডনির একটা ফাংশনাল এসা, এবং এটা হচ্ছে একটা নন অলিগোরিক একেআই, অর্থাৎ ইউরিন আউটপুট সাধারণত নরমাল থাকে বা বেশি থাকে যেহেতু টিউবুলসগুলি পানিকে প্রিজার্ভ করতে পারে না ডিউ টু ফাংশনাল এসা। ওকে, এই ধরনের পেশেন্টের ইউরিন আরই চেক করলে দেখবা যে 1 or 2+ প্রোটিনুরিয়া যাচ্ছে, ইউরিনের সাথে প্রোটিন পাস করতেছে অল্প করে। যেহেতু একটা ইনফ্লেমেশন হচ্ছে টিউবুলস এবং ইন্টারস্টিশিয়ামে, কাজে ইনফ্লেমেটরি সেল যেগুলি আছে নিউট্রোফিল এবং অন্যান্য ইনফ্লেমেটরি সেল, এগুলি কিন্তু আলটিমেটলি ইউরিন দিয়ে পাস করার চেষ্টা করবে। ইউরিনের মধ্যে পাস সেল থাকবে এবং কিছু প্রোটিন থাকবে, এবং তুমি পেশেন্টের যেহেতু পাস সেল আছে তুমি হয়তো ইউটিআই ভাবতে পারো, কিন্তু আসলে ইউটিআই নয়। তুমি যদি কালচার করো দেখবা যে কোনো গ্রোথ নাই। কাজে ইউরিনের মধ্যে যদি পাস সেল থাকে আর কিছু প্রোটিন থাকে, আমরা যদি মনে করি ইউটিআই আর অ্যান্টিবায়োটিক দেই, এর কি ভালো হবে না, এর কি স্টেরয়েড দিতে হবে? আসলে এটা অ্যান্টি ইনফ্লেমেটরি দিতে হবে। অ্যান্টি ইনফ্লেমেটরি দিলেই এই পেশেন্ট খুব ড্রামাটিক রেসপন্স হবে। এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করে বসি, এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি পেশেন্টকে, আলটিমেটলি এই অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস প্রোগ্রেস করে করে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়, আলটিমেটলি কিডনি ফেইলিউর হয়। কত দুঃখজনক, তাই না বন্ধুরা? কিভাবে বুঝবো যে এই পেশেন্টের এটা ইউটিআই নয়, এটা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস? যদি আমরা পেশেন্টের সিবিসি করি দেখবো এর মধ্যে প্রায় 70% কেসই দেখা যাবে যে পেশেন্টের রক্তের মধ্যে ইসিনোফিল কাউন্ট বেশি থাকে। তোমরা দেখো বন্ধুরা, এই রোগী আসলে তোমার কাছে জ্বর নিয়ে, ইউরিন স্কিনের র্যাশ নিয়ে আসলো, আর ইউরিনের মধ্যে পাস সেল প্ল্যান্টি, তাহলে তোমার তো এটাকে ইউটিআই ভাবাই উচিত, তাই না? কিন্তু তুমি যে মেটিকুলাস হিস্ট্রি নাও যে কিরে এই পেশেন্টের সিবিসির মধ্যে এত ইসিনোফিল কেন, এই পেশেন্টের ড্রাগ হিস্ট্রি যদি নাও যে পেশেন্ট পেইন কিলার খেয়েছেন বা এনএসআইডি খেয়েই খাচ্ছেন বা পিপিআই খেয়েই যাচ্ছেন, তাহলে তোমাকে কিন্তু অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ভাবতে হবে। কালচার করলা, গ্রোথ আসলো না, তারপরও অ্যান্টিবায়োটিক দিয়ে রাখলা, এই পেশেন্টের কিডনি দুইটা আলটিমেটলি ড্যামেজ হয়ে যাবে। কাজে বন্ধুরা আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কখনো কখনো এত দ্রুত পেশেন্টের কিডনি নষ্ট হয়ে যায় যে তুমি চিকিৎসা করার সুযোগই পাবা না, মনে হবে যেন এটা খুব র্যাপিডলি প্রোগ্রেসিং একটা কিডনি ইনজুরি। এটা এরকম একটা ডিজিজ আছে অবশ্য, র্যাপিডলি প্রোগ্রেসিভ নেফ্রাইটিস, এটা মনে হবে, কিন্তু আসলে এটা র্যাপিডলি প্রোগ্রেসিভ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। পেশেন্টের জন্য স্টেরয়েড খুব বেশি প্রয়োজন বন্ধুরা এই কন্ডিশনে। যদি কিডনি বায়োপসি করে ফেলতে পারো, তাহলে বায়োপসির রিপোর্ট যদি সুন্দর হয়, দেখা যাবে যে পেশেন্টের টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আছে, সাথে সাথে স্টেরয়েড শুরু করে দিতে হবে। কখনো কখনো গ্র্যানুলোমা পাওয়া যেতে পারে। এই গ্র্যানুলোমা যখন পাওয়া যাবে তখন তোমাকে একটু কনফিউজ করে ফেলবে, এটা তখন টিউবারকুলোসিসও হতে পারে, সার্কোইডোসিসও হতে পারে। তখন তোমাকে একটা চেস্ট এক্সরে তোমাকে খুব হেল্প করবে। যদি চেস্ট এক্সরে করে নাও, টিউবারকুলোসিস বা সার্কোইডোসিসের এভিডেন্স তুমি লাংসে পেতে পারো, সেক্ষেত্রে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিতে না পারি, যদি বুঝতে না পারি যে এটা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইউটিআই নয়, তাহলে আলটিমেটলি এই রোগীর প্রগনোসিস কখনোই ভালো হবে না। এটা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে আলটিমেটলি এন্ড স্টেজ কিডনি ডিজিজ হতে পারে। বন্ধুরা, তাহলে পিপিআই, অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এগুলি কিন্তু রিকগনাইজ কজ অফ এন্ড স্টেজ কিডনি ডিজিজ হতে পারে অনেক পেশেন্টের জন্যই। আমাদের খুব
সতর্ক থাকতে হবে আননেসেসারি মেডিসিন দেওয়ার ক্ষেত্রে। কাজেই আমরা আমাদের প্রেসক্রিপশনকে ছোট করারই চেষ্টা করব সব সময়। ম্যানেজমেন্ট হচ্ছে হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, এই ডোজে দিতে হবে। সাধারণত কয়েকদিনের মধ্যেই তুমি রেসপন্স দেখতে পাবা। তবে এই ওষুধ কতদিন দেওয়া লাগবে এটা নিয়ে অনেক কথা আছে। 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 6 মাসও দেওয়া লাগতে পারে। কিডনিকে সম্পূর্ণভাবে ইনফ্লেমেশন মুক্ত করার জন্য যতদিন দেওয়া লাগে ততদিনই তোমাকে স্টেরয়েড কন্টিনিউ করতে হবে বন্ধুরা। তাহলে এটা পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন এবং ইউরিন রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। 6th যে মেকানিজম, ড্রাগ ইনডিউসড প্যাপিলারি নেক্রোসিস, অর্থাৎ কিডনির যে পিরামিড এবং তার যে টিপ প্যাপিলা থাকে সেটা নেক্রোসিস হয়ে যেতে পারে ড্রাগের কারণে। তোমরা দেখো সেখানে এনএসএআইডি তার থাবা নিয়ে দাঁড়িয়ে আছে, সে তোমার কিডনিকে নষ্ট করে দেওয়ার জন্য সমস্ত উইপন নিয়ে রেডি। এই পেশেন্ট যখন কোনো এনএসএআইডি দেওয়া হলো পেশেন্টকে, তাহলে পেশেন্টের কিডনিতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। দেখো এখানে ছবিটা, এটা হচ্ছে এটা রেনাল পিরামিড, এটা হচ্ছে টিপ যেটা প্যাপিলা আমরা বলে থাকি। ব্লাড সাপ্লাই দেখো, এফারেন্ট আর্টেরিওল, গ্লোমারিউলাস, ইফারেন্ট আর্টেরিওল, পেরিটিউবুলার ক্যাপিলারি, ভাসার একটা, এগুলি দেখো এখানে চলে আসলো। যদি পেশেন্টকে তুমি এনএসআইডি দাও তাহলে এই এফারেন্ট আর্টেরিওল কনস্ট্রিকশন হবে, আমরা জানি। আলটিমেটলি এর ডিস্টালি যত ভেসেল আছে সমস্ত ভেসেলে ব্লাড সাপ্লাই কমে যাবে এবং এত বেশি কম্প্রোমাইজ হয়ে যেতে পারে ব্লাড সাপ্লাই যে আলটিমেটলি প্যাপিলাতে ইস্কিমিয়া হতে পারে, হয়ে ইস্কিমিক নেক্রোসিস হয়ে এই জায়গাটা একদম নেক্রোসিস হয়ে আলাদা হয়ে স্লাফ আউট হয়ে যেতে পারে, আলাদা হয়ে যেতে পারে, হয়ে ইউরিন দিয়ে বের হয়ে আসবে, এমনও হতে পারে। বন্ধুরা দেখো এই যে প্যাপিলা, এই জায়গাটা একদম স্লাফ আউট হয়ে গেল। এই যে প্যাপিলার এন নেক্রোসিস হয়ে গেল প্যাপিলা, এই প্যাপিলা দেখো এই যে এন নেক্রোসিস হয়ে গেল, নেক্রোসিস হওয়ার পর আলাদা হয়ে যাচ্ছে। দেখো এই যে প্যাপিলা আলাদা হয়ে গেল, এখান থেকে আলাদা হয়ে একদম স্লাফ আউট হয়ে গেল। এরপর এটা এখন ইউরিন দিয়ে বের হয়ে চলে আসবে। সিভিয়ার একদম পেইনফুল কন্ডিশন, হিমাচুরিয়া হবে। কাজে এনএসআইডির পর হঠাৎ করে রেনাল রিজনে সিভিয়ার পেইন উইথ হিমাচুরিয়া, প্রবাবলি তুমি এই পেশেন্টের প্যাপিলারি নেক্রোসিস ডিল করছো। নেক্সট যে মেকানিজম সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড ক্রিস্টাল নেফ্রোপ্যাথি। আমরা যত মেডিসিন খাই, অনেক মেডিসিনই আছে যে মেডিসিনগুলো বডিতে গিয়ে ক্রিস্টালের রূপ লাভ করে। যেমন কমন মেডিসিন যেটা নিটাজক্সানাইড, খুব কমন মেডিসিন, ডায়রিয়ার জন্য, ডিসেন্ট্রির জন্য ইউজ করা হয়। এটা কিন্তু আসলে ক্রিস্টাল বন্ধুরা। এসাইক্লোভির, ভ্যাল এসাইক্লোভির, তারপরে কোট্রাইমোক্সাজল, এর মধ্যে সালফামিথক্সাজল যেটা, এটা কিন্তু ক্রিস্টাল ফর্ম করতে পারে। এছাড়া মিথোট্রিক্সের যেগুলো দেওয়া হয় এগুলি সব ক্রিস্টাল বন্ধুরা, এবং এই ক্রিস্টালগুলি কিডনিতে গিয়ে কিডনি টিউবিউলসে গিয়ে টিউবিউলসগুলি ব্লক করে দিতে পারে, ক্রিস্টাল নেফ্রোপ্যাথি করতে পারে। দেখো এই এসাইক্লোভির, কেমোথেরাপির মধ্যে অনেক কেমোথেরাপি এজেন্ট আছে যেগুলি সরাসরি ক্রিস্টাল নয়, কিন্তু বডিতে গিয়ে অনেক টিস্যু ইনজুরি করে ওই টিস্যু থেকে ডিএনএ আরএনএ গুলি যে বের হয়ে আসে সেটা আলটিমেটলি ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়, হয়ে ক্রিস্টাল হতে পারে। ইউরিক অ্যাসিড কিন্তু ক্রিস্টাল, তাই না? কাজেই কেমোথেরাপি সরাসরি ক্রিস্টাল না হলেও বডিতে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি করে এবং আলটিমেটলি এই ক্রিস্টালগুলি কিডনিতে গিয়ে কিডনি টিউবিউলসগুলিকে ব্লক করে দিতে পারে, ক্রিস্টাল নেফ্রোপ্যাথি করতে পারে। দেখো বন্ধুরা এই যে ক্রিস্টাল, এই অ্যাসাইক্লোভির ক্রিস্টাল টিউবিউলসের ভিতরেও থাকে, টিউবিউলসের বাইরেও থাকে। টিউবিউলসের ভিতরে গিয়ে এই টিউবিউলসগুলিকে ব্লক করে দিতে পারে, আর বাইরে গিয়ে ইন্টারস্টিশিয়ামে এখানে ইনফ্ল্যামেশন করে নেফ্রাইটিস করতে পারে। ওকে, একই কথা এখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে, এই টিউবিউলসগুলি ইনজুরি করতে পারে। এটাকে বলা হয় টিউবুলার ক্রিস্টাল নেফ্রোপ্যাথি। এটা দেখো মিথোট্রিক্সের কিভাবে টিউবিউলসের ভিতর জায়গা নিয়ে, এটা একটা টিউবিউলস, ডিস্টাল টিউবিউলস। এটা এই ডিস্টাল টিউবিউলসের মধ্যে এই মিথোট্রিক্সের এটা একটা ক্রিস্টাল, এগুলি ডিপোজিশন হয়ে এই টিউবুলার লুমেনগুলিকে তারা ব্লক করে দিতে পারে। আলটিমেটলি টিউবুলার লুমেন ব্লক করার কারণে এই পেশেন্টের ইউরিন আর ওখানে অ্যাকুমুলেট করবে, বের হয়ে আসতে পারবে না, আলটিমেটলি ইউরেট নেফ্রোপ্যাথি, আলটিমেটলি ক্রিস্টাল নেফ্রোপ্যাথি করছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি বন্ধুরা। ড্রাগ ইনডিউসড নেফ্রোক্যালসিনোসিস, কিছু মেডিসিন আছে যেগুলি কিডনির মধ্যে ক্যালসিনোসিস অর্থাৎ ক্যালসিফিকেশন করতে পারে। কিডনির মধ্যে কিছু এরিয়া ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে এবং আলটিমেটলি ক্যালসিফিকেশন হলে অবশ্য কিডনির ফাংশন কমই ডিটেরিয়েট করে, কিন্তু তারপরও এটা একটা প্যাথোলজি, কোনো সন্দেহ নাই। যদি ক্যালসিয়াম এবং ফসফেট
কন্টেইনিং মেডিসিন বেশি বেশি খাওয়া হয়, তাহলে কিন্তু এগুলি কিডনি থেকে ডিপোজিশন হয়, প্রিসিপিটেট করে এবং আলটিমেটলি নেফ্রোক্যালসিনোসিস করতে পারে। দেখো এখানে বন্ধুরা, যে এখানে একটা ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল যদি আমরা এটাকে ধরে নেই, এই ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল কিন্তু টিউবওয়েলসের ভিতরে গিয়ে যেমন ডিপোজিট করতে পারে, করে আলটিমেটলি নেফ্রোক্যালসিনোসিস করতে পারে, একইভাবে অনুরূপভাবে তারা এই টিউবওয়েলসের বাইরেও কিন্তু থাকতে পারে, টিউবওয়েলসের বাইরে থেকেও কিন্তু তারা নেফ্রোক্যালসিনোসিস করে। আলটিমেটলি এই ক্যালসিয়াম ফসফেট এই সমস্ত ক্রিস্টালগুলি দেখো এই রেনাল প্যাপিলা আসলো, এখানে আসলো, এসে এই যে টিপ, এই টিপের নিচে এখানে এসে ডিপোজিশন হলো, এখানে এই ক্যালসিফিকেশন কিন্তু হয়ে যাচ্ছে এই টিস্যুতে এখানে, তাহলে সাব ইউরোথেলিয়াল ক্যালসিফিকেশন হয়ে গেল। এই ধরনের ক্যালসিফিকেশন যদি পাওয়া যায় তাহলে আলটিমেটলি এটা কিন্তু অনেক কনফিউশন তৈরি করে। আমরা জানি কিডনিতে যদি টিউবারকুলোসিস হয় তাহলে কিন্তু ক্যালসিফিকেশন হয়, এভাবে ড্রাগসের কারণে ক্যালসিফিকেশন হয়। কাজে তুমি একটু কনফিউজড হয়ে যাবে এটা কিসের ক্যালসিফিকেশন, কেন হচ্ছে ক্যালসিফিকেশন। কাজে তুমি যদি ড্রাগ হিস্ট্রি নাও, আবার যে পেশেন্ট অনেকদিন থেকে ক্যালসিয়াম ফসফেট এই জাতীয় ওষুধ উনি খেয়ে যাচ্ছেন, তাহলে আমরা একটু হয়তো বুঝতে আমাদের সুবিধা হবে। ড্রাগ ইনডিউস রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, এটা খুব কমন ডিজিজ না, আসলে কমন কন্ডিশন নয়। এখানে কিছু মেডিসিন আছে, ক্যাবারগোলিন, হাইপার প্রোডাক্টিনিমিয়ার জন্য ক্যাবারগোলিন প্রেসক্রাইব করা হয়। মেথিসার্জাইট, এটা আগে হেডেক মানে মাথা ব্যথা খুব ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না, শুধু এই কমপ্লিকেশনের জন্যই। সেটা কি, এটা রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস করে। আমরা একটু যদি সহজ, জিনিসটা খুব কঠিন না, তো একটু বোঝার চেষ্টা করবো, 1 মিনিট সময় দেবো এর জন্য। যে এটা রেট্রোপেরিটোনিয়াল এরিয়া, দেখো এখানে ফাইব্রোসিস করে, এখানে যদি ফাইব্রোসিস করে তাহলে কি হয়, দেখো এখানে ফাইব্রোসিস হলো, ফাইব্রোসিস হলে দেখো ইউরেটারগুলি ব্লক হয়ে গেল, কম্প্রেসড হলো ফাইব্রোসিস কারণে, ইউরেটার কম্প্রেস হওয়ার কারণে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়ে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয়ে যাচ্ছে। আলটিমেটলি দুইটা কিডনি কিন্তু আলটিমেটলি ব্লক হয়ে যাচ্ছে ডিউ টু ফাইব্রোসিস। এই মেডিসিন অনেক দিন খেলে, ক্যাবারগোলিন, মেথিসার্জিন অনেক দিন খেলে কিন্তু এরকম ফাইব্রোসিস হয়ে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আর নেফ্রোপ্যাথি হতে পারে। দেখো ফাইব্রোসিস এরিয়াটা দেখো, এখানে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, ওই ইউরেটারকে ব্লক করে দিচ্ছে, এই এরিয়াতে ফাইব্রোসিস হচ্ছে। এবং আলটিমেটলি এটা হচ্ছে একটা ইমেজিং, দেখো এটা এখানে থাকে অ্যাওর্টা, অ্যাওর্টার চারপাশে মূলত ফাইব্রোসিসটা থাকে, পেরি অ্যাওর্টাইটিস বলা হয় এটাকে। ফাইব্রোসিস হওয়ার কারণে ইউরেটার ব্লক হয়ে যায় এবং আলটিমেটলি হাইড্রোনেফ্রোসিস হয়। আজকে সর্বশেষ টপিক হচ্ছে হার্বাল মেডিসিন ইনডিউস রেনাল সেল কার্সিনোমা, নাম্বার 10। এটা হবে 10 নাম্বার মেকানিজম, যে হার্বাল মেডিসিন ইনডিউস রেনাল সেল কার্সিনোমা। আমরা অনেক সময় হার্বালকে হার্মলেস মনে করি, এবং এটা একটা প্রোপাগান্ডা। আসলে হার্বাল ইজ হার্মলেস, কখনোই না বন্ধুরা। হার্বাল মে বি হার্মফুল, কারণ এই হার্বাল মেডিসিন নিজেই এরিস্টোলোকিয়া বা এরিস্টোলোকিক অ্যাসিড থাকে এর মধ্যে। এই এরিস্টোলোকিক অ্যাসিড থাকার কারণে আলটিমেটলি এখানে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে ইভেন ওখানকার এপিথেলিয়াল সেল, টিউবুলার সেল যেগুলি আছে, এই টিউবুলার সেলগুলোতে মিউটেশন হয়। এটা এই এরিস্টোলোকিক অ্যাসিড, এটা কিন্তু রেনাল টিউবুলার সেলগুলিকে মিউটেশন করে, এবং অনেক মিউটেশন মেলিগনেন্ট মিউটেশন করে আলটিমেটলি রেনাল সেল কার্সিনোমা করতে পারে। একটা অনেক সময় এটাই বলা হয় যে হার্বাল মেডিসিন কোনো সাইড ইফেক্ট নাই। এটা বন্ধুরা আমরা এভাবে বলতে পারি না। এজ এ ফিজিশিয়ান, এজ এ ডক্টর তুমি এই কথা বলতে পারো না, কারণ এই হার্বাল মেডিসিনের ইনগ্রেডিয়েন্ট তুমি জানো না, এই হার্বাল মেডিসিনের মধ্যে কি কি জিনিস মিক্স করা হচ্ছে তুমি জানো না। এবং হার্বাল মেডিসিনের ইটসেলফ এটা ইনফ্লেমেটরি ইফেক্ট আছে, মিউটোজেনিক ইফেক্ট, মিউটেশন করে, এটা নিউপ্লাস্টিক ইফেক্ট আছে, অনেক কমপ্লিকেশন আছে। এই জন্য এই সমস্ত হার্বাল মেডিসিন এটা যেমন কিডনির জন্য বেশ হার্মফুল, ক্রনিক ইন্টারস্টিশিয়াল অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে, ইভেন এটা রেনাল সেল কার্সিনোমা করতে পারে। এই ছবিটার কথা বলবো না আমরা, দিস ইজ কিডনি, এখানে রেনাল সেল কার্সিনোমা হলো। আমি এই কথা বলছি না যে এই ব্যক্তির হার্বাল মেডিসিন খাওয়ার কারণেই হলো এটা, তবে আমরা বুঝে শুনে হার্বাল মেডিসিনটাকে একটু ওভারলুক বা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ যে সমস্ত হার্বাল মেডিসিনে এরিস্টোলোচিক অ্যাসিড আছে, সেই এরিস্টোলোকিক অ্যাসিড কিন্তু আলটিমেটলি মেলিগনেন্ট ট্রান্সফরমেশন করতে পারে রেনাল টিউবুলার সেলগুলিকে, এবং সেখান থেকে রেনাল সেল কার্সিনোমা ডেভেলপ করে। কাজেই বন্ধুরা আজকে লেকচার শেষ এখানে। তোমাদের কাছে আমাদের টেক হোম মেসেজ এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা আমাদের প্রেসক্রিপশনগুলিকে ছোট করার চেষ্টা করব। প্রেসক্রিপশনগুলিতে আমরা অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করার চেষ্টা করব না। পেইন কিলার, এনএসআইডি এবং পিপিআই বিনা প্রয়োজনে খাওয়ার চেষ্টা করব না। বিশেষ করে অ্যাসিডিটি করে বহু মানুষ জীবনভর এই পিপিআই খেয়ে যাচ্ছেন, এটাকে আমরা নিরুৎসাহিত করব।
পেশেন্ট প্রয়োজন হলে খাবেন, কিন্তু এটাকে রুটিন বানাবো না আমরা, যে এটাকে আমরা সকাল বিকাল খেয়েই যাচ্ছি, এটা আমরা করব না। এবং যে ওষুধগুলি আমরা লিখছি, এটা লেখার আগে আমরা নিজেকে জিজ্ঞেস করব যে এই ওষুধটা ছাড়া রোগীর চিকিৎসা হয় কিনা, রোগীর চলে কিনা, এটা আমরা জিজ্ঞেস করব নিজেকে। যদি দেখা যায় যে এই ওষুধটা ছাড়াও চলে, তাহলে সেই ওষুধটাকে আমরা না লেখারই চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।